এরপরে দেখো নিউটনের এই কথাটা বলার পর তখন আমাদের যে দুইজন বিজ্ঞানী ছিল, একজনের নাম ছিল বিজ্ঞানী হাইগেন অ্যান্ড ইয়ং। এই দুইজন তারা কি করলো, তারা তাদের পোস্টুলেটস দিল বা তাদের আলোচনা দিল এবং তারা আলোকে কিন্তু কি হিসেবে বিবেচনা করলো, এরা বিবেচনা করলো যে আলো হচ্ছে একটা তরঙ্গ। এরা আলোকে একটা তরঙ্গ আকারে ব্যাখ্যা দিয়েছিল। সো এই যে ইয়ং এর কিন্তু তোমরা ফিজিক্সে বলো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা বলে একটা পরীক্ষা আছে। তো দ্বিতীয় পরীক্ষায় কিন্তু ইয়ং কি বলছিল, আলো হচ্ছে একটা তরঙ্গ। এই যে সায়েন্টিস্টদের ডিফারেন্ট মতবাদ, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু সায়েন্টিস্ট বলতেছে কি যে আলো হচ্ছে কণা, কিছু সায়েন্টিস্ট বলতেছে আলো হচ্ছে তরঙ্গ। তাহলে আলো আসলে কি? ফাইনালি এই দুই মতবাদ থেকে আমরা একটা ডিসিশনে আসলাম যে আলো কণা এবং তরঙ্গ দুই প্রপার্টিসই আছে আলোর, এবং আলো হচ্ছে একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটাকে আমরা কি বলি? আলো হচ্ছে একটা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। সো আমরা ফাইনাল ডিসিশনে আসি, আলো হচ্ছে একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এন্ড তাড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি মনে রাখবা, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ দুইটা তরঙ্গের মিথস্ক্রিয়ার ফলে তৈরি হয়। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি হয় কি আমাদের দুটি তরঙ্গ তৈরির মিথস্ক্রিয়া। সেই দুটি তরঙ্গ তৈরির মিথস্ক্রিয়াটা কি হয় সেটা দেখো, এখানে মূলত দুটো তরঙ্গ থাকে। একটা থাকে কি, একটা ম্যাগনেটিক ওয়েভ থাকে, একটা ইলেকট্রিক ওয়েভ থাকে। তো দেখো নামটা দেখো, তাড়িৎ চুম্বকীয়। তো এখানে কি থাকে দেখো, এখানে দুইটা ক্ষেত্র থাকে তোমাদের নরমালি মনে রাখবা। একটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র থাকে ভাইয়া, এই তড়িৎ ক্ষেত্র, এবং সাথে থাকে আমাদের চৌম্বক ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র এই দুই ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে আমার এই তাড়িৎ চুম্বকীয় তরঙ্গটা তৈরি হয়। তুমি একটু দেখো, এই যে আমাদের যে একটা 3 ডাইমেনশনাল একটা কোঅর্ডিনেটসের কথা আমরা চিন্তা করি, এই বরাবর x অক্ষ, এই বরাবর y অক্ষ, এই বরাবর z অক্ষ। তুমি দেখো আমাদের মনে হয় যে y অক্ষে আমাদের একটা তরঙ্গ যাচ্ছে। সো মনে করো y অক্ষ বরাবর কি যাচ্ছে, আমরা কাকে ধরে নিতে পারি? সো মনে করো আমাদের যে ওই যে লাল যে রেখাটি, যে লাল যে বর্ণালীটা যাচ্ছে বা লাল যে তরঙ্গটা যাচ্ছে, এটাকে মনে করি এটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র বলতে পারো। ওকে, এটাকে আমরা আমাদের ই ধরে নিই। ওকে, এটাকে আমরা ধরে নিই আমাদের ই। আর এই যে আমাদের ইয়েলো কালার যে ইটা দেখতে পাচ্ছ, সেটাকে আমরা বি ধরে নিই। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। সো বিটা ইটা কি দেখো, ই হচ্ছে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড, আমরা লিখে দিই এটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিক যে ওয়েভ। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ওয়েভটা, আর বিটা হচ্ছে আমাদের যে ম্যাগনেটিক ওয়েভটা। সো দেখো আমাদের ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক দুইটা ওয়েভই আমরা দেখলাম। এন্ড তাহলে আলো কোন দিকে যাবে? আলো যায় ই এবং বি এর ক্রস গুণফলের দিকে। সো তোমরা ক্রস গুণফল জানো, ইবি, এটা নরমালি ই ক্রস বি মানে ইবি সাইন থিটা। সো তুমি যদি এ বরাবর একটা ই ধরো যে ই থেকে বি এর দিকে, তুমি দেখো ই থেকে বি এর দিকে তুমি যদি হাতটাকে মুভ করো, তাহলে তোমার যে বুড়ো আঙ্গুলের ডিরেকশন মানে এই ডিরেকশনে আমাদের আলোটা গমন করতেছে। তো এখান থেকে আমরা একটা আইডিয়া পাই যে পয়েন্টিং ভেক্টর বলে একটা জিনিস আছে। এখান থেকে আমরা পয়েন্টিং ভেক্টরের একটা আইডিয়া পাই। সেটা কি ভাইয়া? এখান থেকে আমরা বলতে পারি যে এস আলো আসলে কোন দিকে যায়, আলো পয়েন্টিং ভেক্টর বরাবর, যেটা হচ্ছে 1/μ, এটাকে বলা হয় ই ক্রস বি, মানে ইবি সাইন থিটা বলতে পারো। ওকে, তোমার এই বরাবর তোমার আলো গমন করে, এটাকে বলা হয় কি, এটা হচ্ছে আলোটা আসলে কোন দিক যায়, আলো আসলে কি ভাই ই আর বি এর ক্রস গুণফল বরাবর যায়। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পয়েন্টিং ভেক্টর। ওকে, এই এসটা কি, এসটা হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর। আই গেস বুঝতে পারছি আমরা। এই যে এসটা হচ্ছে আলোটা কোন দিক বরাবর গমন করে, এন্ড দিস ইজ কল আওয়ার পয়েন্টিং ভেক্টর। বাংলায় লিখলাম, ইংলিশেও দেখতে পারি, সমস্যা নেই, পয়েন্টিং ভেক্টর। সো এতটুকু বুঝতে পারলাম আমরা পয়েন্টিং ভেক্টরের হাবিজাবি আমরা বুঝতে পারলাম। এটা হচ্ছে আলো কোন দিক বরাবর গমন করে সেটা বের করার জন্য আমরা এই পয়েন্টিং ভেক্টরটাকে ইউজ করে থাকি। সো এটা হচ্ছে আমাদের আলো কি তাহলে ভাইয়া, আলো হচ্ছে একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা আমরা মাত্রই আইডিয়া পেলাম। সো আসলে একটু দেখি আমরা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি, পরস্পর লম্বভাবে অবস্থিত, পরস্পর লম্বভাবে অবস্থিত মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র। সো এখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণটা কত ভাইয়া, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যদি চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কম্পনের যে কমন যে ফ্যাক্টরটা, সেটাকে আমরা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলতে পারি। এখানে দেখো এই যে ই আমাদের কি, দেখো আমাদের পজিটিভ ওয়াই আর নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর আমাদের ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, এন্ড আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা দেখো আমাদের জেড অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে এই যে দেখো ওয়াই আর জেড অক্ষ বরাবর দুইটা অক্ষ কি আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে এদের যে তোমার ক্রস গুণফল, সেটা তোমার এক্স অক্ষ বরাবর গমন করতেছে। তো এক্স অক্ষ বরাবর আমাদের আলোটা গমন করতেছে। তো আমরা এই দিক থেকে বলতে পারি যে এই যে এটা হচ্ছে আমাদের সি ইজ ইকুয়াল টু আলোর বেগ, সেটা মান কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
এটা হচ্ছে আমাদের আলোর বেগ। সো আলো কিন্তু আমাদের তাহলে এক্স অক্ষ বরাবর যাচ্ছে। সো আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে পরস্পর লম্বভাবে যদি তুমি একটা চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রকে দাও, তাহলে তারা এই যে ক্রস গুণফল বা এই যে ডট ক্রস গুণফল বরাবর যে দিকটা সেটা হচ্ছে আলোর দিকটা। এবং এই যে এদের মিথস্ক্রিয়ার ফলে যদি দুইজন মিথস্ক্রিয়ার ফলে যে তরঙ্গটা উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি ভাইয়া? সেটাকে আমরা বলি তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আই গেস তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে নামটা বুঝতে পারছি আমরা যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এই দুই ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে যে এটা উৎপন্ন হয়। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে যে ক্ষেত্রটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবং আলো হচ্ছে একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মানে আলোর ক্ষেত্রে এই দুই টাইপের প্রপার্টি দুইটাই দেখা যায়। আচ্ছা, এখন আমাদের এই যে তরঙ্গটাকে বোঝার জন্য আমাদের কিছু কিছু প্যারামিটার সম্বন্ধে জানা লাগবে। প্রত্যেকটা তরঙ্গের কিছু ইউনিক প্রপার্টিজ থাকে, মনে রাখবা প্রত্যেকটা তরঙ্গের সবথেকে কমন যে প্রপার্টিজটা সেটা আমি তোমাদেরকে বলি। একটা তরঙ্গ একটা তরঙ্গের কাছে তিনটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি মনে রাখবে, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে তরঙ্গের যে বেগটা, তরঙ্গের বেগ ওর একটা ইউনিক প্রপার্টিজ। এর এফ, এফ হচ্ছে এর কম্পাঙ্ক, কম্পাঙ্ক হচ্ছে আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্যের আরেকটা ইউনিক প্রপার্টি। আরেকটা হচ্ছে ওর যে ল্যামডা, ল্যামডা হচ্ছে কি ওর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এর আরেকটা ইউনিক প্রপার্টি। তো এই যে ভি এফ ল্যামডা, এই তিনটে জিনিস একটা তরঙ্গকে তার সম্পূর্ণ ভাবে এক্সপ্লেন করতে সাহায্য করে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে একটা তরঙ্গকে সম্পূর্ণভাবে এক্সপ্লেন করার জন্য আমাদের তিনটা জিনিসের দরকার। সেটা কি? একটা হচ্ছে তরঙ্গের বেগ, একটা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, আর একটা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা। তো আসলে প্রত্যেকটা জিনিসকে আমরা ডিটেইলসে বোঝার ট্রাই করি এবং এর সাথে আরো কিছু কিছু জিনিস কানেক্টেড আছে, সেই জিনিসগুলোকে আমরা বোঝার ট্রাই করব। এদের সাথে কানেক্টেড জিনিস আছে কি কি? আরো জিনিস আছে, সেটা হচ্ছে টি। টি কে বলা হয় পর্যায়কাল। পর্যায়কালটা কি? পর্যায়কালটা হচ্ছে যে ল্যামডা পরিমাণ পথ যেতে, মানে যে একটা তরঙ্গ দৈর্ঘ্য যেতে কি পরিমাণ সময় লাগে, এটা একটা আছে টি আমাদের। তবে আরেকটা জিনিস আছে আমাদের মিউ বার, এটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা বলে একটা কথা আছে যে একক সময় কয়টা তরঙ্গ পাড়ি দিল, এটা একটা কাহিনী আছে। তো কিছু কিছু সাইড জিনিস আছে যেগুলো আমাদেরকে এর বিষয়ে জানতে হবে। সো আসো মেইন তিনটা এবং সাইড কিক দুইটাকে নিয়ে একসাথে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল তরঙ্গ দৈর্ঘ্য। ফার্স্ট আলোচ্য বিষয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যটা কি একটু দেখি আমরা। তরঙ্গ দৈর্ঘ্যটা কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কোনো তাড়িৎ চুম্বকের তরঙ্গের পাশাপাশি অবস্থিত দুটি বিন্দুর দূরত্বের যে পার্থক্য। তো দেখো মনে রাখবা যে সমদশা সম্পন্ন, একটা কথা আমি বলে দিই যে তরঙ্গ দৈর্ঘ্যটা কি সমদশা সম্পন্ন দুইটা জিনিস, এর এখানে মনে রাখবা সমদশা সম্পন্ন দুইটা জিনিসের মধ্যবর্তী দূরত্ব। এই কথাটা খুবই খুব ইম্পর্টেন্ট যে তোমার সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন দুটি বিন্দু, সমদশা সম্পন্ন তোমার দুইটা বিন্দু, এদেরকে আমরা এদের প্রপার্টি যদি সেম থাকে মনে রাখবা সমদশা সম্পন্ন দুইটা বিন্দু, এদের মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য বলি। তো আমরা বললাম কি সমদশা সম্পন্ন দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। এখন তোমাকে বলতে পারো হ্যাঁ সমদশা সম্পন্ন জিনিসটা বলতে আমরা একটু বুঝি না, আপনি একটু সমদশা সম্পন্ন জিনিসটাকে বুঝিয়ে দেন। এই জিনিসটা আমাদের অনেকেরই বুঝতে একটু প্রবলেম হবে যে ভাই সমদশা সম্পন্ন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। সমদশা সম্পন্ন বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে একই দশায় থাকতে হবে, একই দশা। দশা বলতে আমরা আবার অনেক কিছু জিনিসকে এখানে নিয়ে আসি। সমদশা এই কথাটার মানে হচ্ছে তোমার দেখো ফার্স্ট অফ অল একই দিকে, মনে রাখবা একই দিকে চলমান। তো একই দিকে চলমান হতে হবে, একই দিকে চলমান এবং তোমার একই কম্পাঙ্ক এবং তোমার যে বেগ সম্পন্ন। সো তোমার একই কি হতে হবে? একই তরঙ্গ দৈর্ঘ্য বা সরি একই কম্পাঙ্ক এবং একই বেগ। সো বেগটা আমি সি না দিয়ে একটা কাজ করি, বি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে তোমার জন্য বেটার হবে। তো একই কম্পাঙ্ক এবং একই ভি থাকতে হবে এবং এরা একই দিকে চলমান থাকতে হবে। যেমন দেখো এই একটা ওয়েভ দেখতে পাচ্ছি আমরা। এই ওয়েভের ক্ষেত্রে দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা কিভাবে কাউন্ট করবো আমরা। এই ওয়েভে দেখো একদম একটা ওয়েভ যতটুকু সর্বোচ্চ যে পয়েন্টে ওঠে সেটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ। তরঙ্গ শীর্ষটা কি? এটা এভাবে মনে রাখবো আমরা যে একটা ওয়েভ সর্বোচ্চ যে অবস্থানে ওঠে, একটা ওয়েভের যে সর্বোচ্চ বিস্তার, ওকে, সর্বোচ্চ যে পজিটিভ দিকে, পজিটিভ ডিরেকশনে একটা ওয়েভ সর্বোচ্চ যতটুকু উঠতে পারে, মানে সর্বোচ্চ বিস্তার পজিটিভ দিকে যেটা ওঠে সেটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ। এবং তরঙ্গ পাত কোনটাকে বলে? এটা হচ্ছে সর্বনিম্ন যে বিন্দুতে বিস্তারটা হয়, সর্বনিম্ন যে পয়েন্টে যায়, এটা মনে রাখবা যে এটা যে সর্বনিম্ন যে পয়েন্টটায় যায় সেটাকে আমরা বলি তরঙ্গ
পাত, এটাকে আমরা মিনিমা বলে থাকি, ম্যাক্সিমা আর এটা হচ্ছে মিনিমা। এই জিনিসগুলো একটু মনে রাখার ট্রাই করবো আমরা। ওকে, সর্বোচ্চ বিস্তার উপরে যতটুকু ওঠে সেটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর একদম নিচে তরঙ্গ পাত। তো দেখো সমদশা বলতে আমরা বুঝি, মনে করো এখানে একটা বিন্দু আছে, মনে করো এ বিন্দুটা যদি আমার এখানে থাকে, আমি একটা অন্য কালার দিয়ে দেখি, দেখো ধরো জিনিসটাকে। তো আমরা যদি একটু অন্য কালার দিয়ে বোঝানোর ট্রাই করি, তো দেখো এই যদি হয় তোমার এ বিন্দুটা, তোমার বি বিন্দুটা কোথায় হবে? দেখো এই এ বিন্দুটা কি উপরের দিকে উঠতেছে না বলো? এ বিন্দুটা কিন্তু উপরের দিকে উঠতেছে এবং ওর কিন্তু একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, ওর একটা নির্দিষ্ট বেগ আছে। এই বিন্দুটাকে কি তুমি এ প্রাইম বলতে পারবা? না, এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। দেখো এই বিন্দুটা কিন্তু তোমার নিচের দিকে আছে। এরপরে দেখো এই যে এই বিন্দু উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতে উঠতে এখানে উঠলো, এখান থেকে আবার নামতেছে, নামতে নামতে আবার উপরের দিকে উঠলো। তো উপরের দিকে উঠতে উঠতে যখন এই পজিশনটা আসছে, দেখো এই পজিশনটাকে তুমি বলতে পারো এ প্রাইম। এ প্রাইমও দেখো, এ প্রাইমও কিন্তু তোমার উপরের দিকে যাচ্ছে। এ প্রাইম উপরের দিকে যাচ্ছে এবং এর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আর নির্দিষ্ট বেগ আছে। তুমি বলতে পারো দেখো এ এবং এ প্রাইমের মধ্যকার যে দূরত্বটা, আমরা এভাবে বলতে পারি তাহলে এ ও এ প্রাইমের মধ্যকার দূরত্ব। তো এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে আমরা কাউন্ট করতে পারি। ওকে, এ এবং এ প্রাইমের যে মধ্যকার দূরত্বটা, এটাকে তুমি বলতে পারো একটা তরঙ্গ দৈর্ঘ্য। তো এটাকে আমরা বলতে পারি একটা ল্যামডা, অথবা এটা একটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে কাউন্ট করা যায়। বুঝতে পারছি, এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য বলা যায়। আবার আরেকটা ডিরেকশনে দেখো, আরেকটা দিকে দেখি আমরা, চলো। সো এখানে দেখো এই যে তোমার এই পয়েন্টটা, এই পয়েন্টটা কোথায় দেখো তো? এই পয়েন্টটা হচ্ছে তোমার কিন্তু নিচের দিকে চলমান। এই পয়েন্টটাকে তুমি যদি বি পয়েন্ট বলো, এই পয়েন্টটা নিচের দিকে চলমান এবং এরও কি একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আর ভেলোসিটি আছে। তো নিচের দিকে চলমান কোনটা? এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা কিন্তু আমাদের নিচের দিকে চলে, এটাকে বি প্রাইম বলো। এটাও কিন্তু তোমার নিচের দিকে চলমান এবং এর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক এবং নির্দিষ্ট বেগ আছে। তো এই যে বি আর বি প্রাইম, এদেরকে কিন্তু আমরা বলতে পারি কি, দেখো এই যে বি ও বি প্রাইম, এদের যে মধ্যকার দূরত্ব, এটাকেও তুমি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো। তো বুঝতে পারছি তরঙ্গ দৈর্ঘ্য হওয়ার জন্য কি হতে হবে, দুটো সমদশা